যে এক্ষুনি বিরুকে শেষ করার কথা বললি, সেটা কি তুই সিরিয়াসলি বললি নাকি নেশা করে বলছিস? আমি একদম সিরিয়াস ভালো মা। মামা তো এই বাড়ির কর্তা, আমি মামাকে সরাবই। মামার জন্যই আমাদের প্রত্যেকটা প্ল্যান ফেল করছে, আমাদের লক্ষ্যে পৌঁছতে প্রত্যেকবার দেরি হয়ে যাচ্ছে শুধুমাত্র মামার জন্য। আজকে মামা যদি না থাকতো তাহলে শাওন আর শুভকে ট্যাকেল করাটা আমার কাছে কোনো ব্যাপারই নয়। মামা আমাদের সামনে এমন বট গাছের মতন এসে দাঁড়ায় যে আমরা রাস্তাই খুঁজে পাই না। আমরা ভয় পাই, আমরা এটা ভয় পাই যে ওরা যদি মামাকে কিছু বলে দেয়। আমরা ভয় পাই যে আমার সাথে যদি শাওনের বিয়ে না হয় তাহলে পুরো সাম্রাজ্যটা আমার হাতছাড়া হয়ে যাবে। কিন্তু আমরা যদি মামাকে সরিয়ে দিই তাহলে শাওন আমাদের হাতের পুতুল হয়ে যাবে। তখন আমি এই বিশাল সাম্রাজ্যের রাজা হব, আর মামার অবর্তমানে সমস্ত রাজনৈতিক ক্ষমতা ভোগ করবে তুমি ভালো মা। সবকিছু তোমার হাতে আসবে, তুমি পাবে রাজনৈতিক ক্ষমতা আর আমি পাবো এই পুরো সম্পত্তি। তখন আমরা ওই কাজের লোক শুভ, ওকে খুব সহজেই ঘাড় ধাক্কা দিয়ে বাড়ির থেকে বার করে দেব। কারণ দেবতার ঘরে যদি মূর্তি না থাকে তাহলে আর ভক্তের সেখানে কি কাজ, তাই না ভালো মা? আমি সমস্ত কিছু প্ল্যান করে রেখেছি, তুমি শুধু আমাকে পারমিশন দাও। আমি ওই বীরেন্দ্র চক্রবর্তী নামের বট গাছটাকে চিরদিনের মতন আমাদের রাস্তার থেকে একেবারে উপড়ে ফেলে দিই। শুধু একটা কথা তোকে মাথায় রাখতে হবে ম্যাডি, বট গাছ সরানো এটা মুখে বলা যতটা সহজ না, করে দেখানো কিন্তু অনেক অনেক কঠিন। বীরুকে মারতে গিয়ে তুই নিজের পায়ে নিজেই কুড়ুল মারবি না তো? ভুলে যাস না ম্যাডি, যে তরোয়াল দিয়ে তুই বীরুকে মারবি ভাবছিস, সেই তরোয়াল কিন্তু তোর নিজের ঘাড়ে ঝুলছে। কোনোভাবে যদি বীরু বেঁচে যায় তাহলে ওই তরোয়াল দিয়েই তোর নিজের দেহ থেকে তোর মাথাটা আলাদা হয়ে যাবে। আরে বীরুকে মারা যদি এতটাই সহজ হতো, আমি এতদিন অপেক্ষা করে থাকতাম? কবে ওকে আমি শেষ করে দিতাম। শোন ম্যাডি, বাচ্চাদের মতো খেলতে যাস না। বীরুকে এত সহজে হারাতে পারবি না, তাহলে কিন্তু তুই নিজে হেরে যাবি, বুঝেছিস? তুমি তাহলে আমাকে এখন চিনতে পারোনি ভালো মা। তুমি বাঘকে ঘাস খেতে বলছো আর বাঘ তাই করছে, তাতে কি বাঘের পোষায়? আমি এইসব ছোটখাটো কাজ করে আর আমার হাত নোংরা করতে চাই না, কারণ আমার লেভেলটা অনেক উপরে। আসুন আসুন ঠাকুরমশাই, আসুন, এইখানটা বসুন বসুন। ওই তো আমার ছেলে এসে গেছে। আয় আয় বাবা। ও ঠাকুরমশাই, আমার ছেলেটা না ঠিক মতো হাসছে না, ঠিক মতো কারোর সাথে কথা বলছে না, কি খাচ্ছে বুঝতে পারছে না। দুপুরবেলা ওকে ভাত দিলাম, মাছের ঝোলটা আনতে আনতে সাদা ভাত খেয়ে ছেলেটা আমার উঠে গেল। আমার কি মনে হচ্ছে জানেন ঠাকুরমশাই, আমার ছেলেটাকে ভূতে ধরেছে, কিন্তু বুঝতে পারছি না ছেলে ভূত না মেয়ে ভূত। আপনি না ওকে মন্ত্র পড়ে একটু ঠিক করে দিন না ঠাকুরমশাই। মা, আমি শুধু সাদা ভাত খেয়ে উঠে পড়েছি বলে তুমি ধরে নিলে আমাকে ভূতে ধরেছে? আরে বাবা, আমি তো তোকে কোনোদিন এরকম ভূতের মতো হাঁটতে দেখিনি, অসময়ে ঘুমোতে দেখিনি। বল না বাবা, মেয়ে আত্মা ভর করেছে তোর ওপর? বল না। মা, তুমি একটু চুপ করো না, আমার কিছু হয়নি। ঠাকুরমশাই, আমি আসলে বাড়ি ফেরার পর একটু ক্লান্ত হয়ে পড়েছিলাম, তাই ঘুমিয়ে পড়েছিলাম। হ্যাঁ, ঘুম তো পাবেই, বাইরে যা রোদ। দেখুন তো, আপনি আমায় শুধু শুধু ডেকে আনলেন। হ্যাঁ, আমাদের ক্ষমা করবেন ঠাকুরমশাই। না না, সে ঠিক আছে। তুমি যখন সুস্থ আছো তখন আমি আস। শুভ, তোমার চোখে জল? তুমি কি সিরিয়াস? আমি তোমাকে চুমু খেয়েছি বলে তুমি এত খারাপ লেগেছে তোমার? খারাপ লাগার থেকেও বেশি আমার খুব ভয় করছে ম্যাডাম। আপনি নিজেকে নিয়ে কতটা ভাবেন আমি জানি না, তবে আমি খুব ভালো করে জানি ম্যাডাম যে আপনি কি। এর আগেও আপনি এরকমই একটা কাজ করেছিলেন ম্যাডাম, আমাকে জড়িয়ে ধরেছিলেন, আর তার ফল কি হয়েছিল সেটা আপনি নিশ্চয়ই খুব ভালো করে জানেন। চক্রবর্তী বাড়ির মেয়েকে স্পর্শ করার সাহস কি করে পাও তুমি? আমরা গরিব মানুষ ম্যাডাম, আমাদের কাছে সবার আগে সম্মান, তারপর আবেগ। আপনি নিজের সুখ দুঃখের কথা আমাকে বলতেই পারেন ম্যাডাম,
এতে আপনার সুখ বাড়লেও বাড়তে পারে, দুঃখ কমলেও কমতে পারে, কিন্তু এতে আমাদের জীবনে যে কি হয়ে যেতে পারে সেটা আপনি জানেন না। আমাদের না খুব হিসেব করে চলতে হয়। একটু 19-20 হয়ে গেলেই না হিসেবটা মেলানো খুব কঠিন হয়ে যায় না। আমাদের জীবনটা কোনো রূপকথার গল্পের মতন হয় না, আমাদের জীবনটা অদ্ভুত বাস্তবতার মিছিলে গড়া হয়। ম্যাডাম, স্যার একজন এত বড় মানুষ, লক্ষ লক্ষ মানুষ ওনাকে চেনেন, ভালোবাসেন, সম্মান করেন, আর আমি তো স্যারের কাছে কাজ করি। ম্যাডাম, স্যার যে আমার জন্য কি সেটা আপনি খুব ভালো করেই জানেন। আপনাদের বাড়ি আমার কাছে মন্দির, আর স্যার ঈশ্বর, আর আপনি আমার ঈশ্বরের মেয়ে। আপনাকেও আমি ঠিক একই জায়গায় দেখি ম্যাডাম, আর সেই একই জায়গায় রাখতেও চাই। এখানে না আবেগের কোনো জায়গা নেই। একবার ভেবে দেখুন তো ম্যাডাম, আজকে যেই ঘটনাটা ঘটেছে সেটা যদি স্যার দেখতে পেতেন তাহলে কি হতো? পরিণতিটা ভেবে ম্যাডাম আমার খুব ভয় লাগছে। কি বলতেন আপনি স্যারকে? অবশ্যই এতে আপনার কোনো দোষ নেই ম্যাডাম, সব দোষ আমার। আমি আমার আর আপনার মধ্যে বিভেদটা ভুলে গেছিলাম যে আপনি স্যারের মেয়ে আর আমি কাজের লোক। সব ভুলে গিয়ে ম্যাডাম আমি আপনার খুব কাছাকাছি চলে এসেছিলাম ভুল করে, আপনার সঙ্গে বন্ধুর মতন মিশে ফেলেছিলাম ম্যাডাম। ভুলে গেছিলাম ম্যাডাম যে আমার আর আপনার মধ্যে শুধু কাজের সম্পর্ক। ভুলে গেছিলাম ম্যাডাম যে আমার আর আপনার মধ্যে অনেক ফারাক আছে, আর এই ফারাকটা চিরকাল থেকে যাবে। থাকা উচিত ম্যাডাম। আমার আর আপনার মধ্যে যদি অদৃশ্য দেওয়ালটা ভেঙে যায় ম্যাডাম, তাহলে জানবেন মন্দিরও ভেঙে যাবে, আর সেখানে ঈশ্বরও থাকবে না, সব ধ্বংস হয়ে যায়।